নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ আর আপনার সঙ্গে আমি সুমন। আমার সঙ্গে ঘণ্টাখানেকের এই সফরে স্বাগত। লক্ষ লক্ষ মানুষের আবেগকে ঘৃণ্য প্রতারণার কাজে ব্যবহার করা, আর সেই আবেগের নাম ইস্ট বেঙ্গল ক্লাব। আজকে প্রকাশ্য আদালতে সিবিআই এমনই অভিযোগ করল সারদা কাণ্ডে গ্রেফতার হওয়া দেবব্রত সরকার বা নিতুর বিরুদ্ধে। কি সেই অভিযোগ? প্রতিদিন সুদীপ্ত সেনের কাছ থেকে অর্থ নেয়া এবং সেই অর্থ একেবারে ব্যক্তিগত স্বার্থে, ওই যে বললাম, আবেগকে ব্যবহার করে পকেটস্থ করার অভিযোগ। পাশাপাশি বিচিত্র আরেক রসিকতাও আদালত চত্বরে শোনা গেল। সিবিআইয়ের আইনজীবী একেবারে পরিষ্কার বললেন যে ফুটবল খেলার উদ্যোগ, ইস্টবেঙ্গল ক্লাব ফুটবল খেলবে উত্তর পূর্ব রাজ্যগুলোতে। আয়োজককে সেবি। উদ্দেশ্য কি? আর্থিক সচেতনতা বৃদ্ধি। স্পন্সর হিসেবে সঙ্গীকে সারদা। ভাবুন, সারদাকে সঙ্গী করে আর্থিক সচেতনতা বৃদ্ধির বিচিত্র এক ছক। আর সেই জন্যই সিবিআইয়ের বক্তব্য, এর পেছনে সেবি এবং আরওসির উচ্চপদস্থ কর্তাদের একাংশের জড়িত থাকার অভিযোগ, যেটা এবিপি আনন্দে বেশ কয়েক মাস ধরে দেখানো হয়েছে, অর্থাৎ শস্যের মধ্যে গুলারি নিয়ে আজকে আমাদের এই বিতর্ক। আজকের বিষয়, সারদার টাকা হাতাতে হাতিয়ার লাল হলুদ, সিবিআইয়ের কাঠগোড়ায় সেবি আরওসি। আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে আছেন, আমার একদিকে আছেন সুপ্রকাশ গড়গড়ি, প্রাক্তন ফুটবল সচিব ইস্ট বেঙ্গল ক্লাব, আছেন অমিতাভ মজুমদার, সিএ এবং সুপ্রিম কোর্টে প্রতারিত মানুষদের হয়ে প্রথম আবেদনকারী। আমার অন্যদিকে আছেন অরুণাভ ঘোষ, কংগ্রেস নেতা এবং আইনজীবী, এবং রিতেশ তিওয়ারি, বিজেপি নেতা। ওদের কাছে আসবো, কিন্তু আজকে সিবিআইয়ের তরফ থেকে আদালতে ঠিক কি জানানো হলো, দেবব্রত সরকার ওরফে নিতু সম্পর্কে কি অভিযোগ তোলা হলো, দেখুন। ইস্টবেঙ্গল ক্লাবের নামকে ব্যবহার করে সুদীপ্ত সেনের কাছ থেকে টাকা হাতিয়েছেন দেবব্রত সরকার ওরফে নিতু। সোমবার ধৃত ইস্টবেঙ্গল কর্তার জামিনের বিরোধিতা করে আদালতে এই দাবি করলেন সিবিআইয়ের আইনজীবী কে রাঘবাচার্যু। এদিন সওয়াল করে তিনি বলেন, কোনো এখতিয়ার না থাকা সত্ত্বেও সেবিকে ম্যানেজ করার নাম করে সন্ধীর অগ্রওয়ালের সঙ্গে ষড়যন্ত্র করে সুদীপ্ত সেনের কাছ থেকে দীর্ঘ সময় ধরে টাকা হাতিয়েছেন দেবব্রত সরকার ওরফে নিতু। প্যাকেটে করে টাকা যেত তাঁর কাছে। নিতু নিজেও গভীর রাতে মিডল্যান্ড পার্কে যেতেন, অনেক সময় খারাপ ব্যবহার করতেন। সুদীপ্ত সেন শেষের দিকে নিতুর ফোন ধরতেন না। সারদার কাছ থেকে টাকা হাতানোর ক্ষেত্রে নিতু গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। সিবিআই আইনজীবী আরও দাবি করেন, 2013-র 6 এপ্রিল সুদীপ্ত সেন সিবিআইকে যে চিঠি লিখেছিলেন তাতে তিনি নির্দিষ্টভাবে বলেছিলেন যে 2010 সালে সেবির চিঠি পাওয়ার পর তিনি লগ্নি ব্যবসা বন্ধ করতে চেয়েছিলেন। কিন্তু নিতু এবং সন্ধীর অগ্রওয়াল সুদীপ্তকে আশ্বস্ত করেছিলেন যে তারা সেবিকে ম্যানেজ করে ফেলবেন, কোনো অসুবিধে হবে না। সিবিআইয়ের আইনজীবী আদালতে আরও দাবি করেন, ষড়যন্ত্রের সূত্রপাত হয়েছিল 2010-এর 23শে জুন, যেদিন ইস্টবেঙ্গলের সঙ্গে সারদার মৌ স্বাক্ষরিত হয়েছিল। ঠিক এর আগে 2010-এর 23শে এপ্রিল সেবি সারদাকে চিঠি দেয়। দুটোর মধ্যে যোগসূত্র তলিয়ে দেখলেই গোটা বিষয়টি বোঝা যাবে। নিতু ইস্টবেঙ্গল ক্লাবের নাম ব্যবহার করেছেন বলে অভিযোগ করে সিবিআইয়ের আইনজীবী দাবি করেন, দেশের গৌরব ইস্টবেঙ্গল ক্লাবকে দেবব্রত সরকার টাকার জন্য সারদা কাণ্ডে জড়িয়ে দেন। আশ্চর্যজনকভাবে ইস্টবেঙ্গল ক্লাব ফুটবলের মধ্য দিয়ে উত্তর পূর্বে আর্থিক সচেতনতা কর্মসূচির উদ্যোগ নেয়। সারদা এই কর্মসূচিকে স্পন্সর করে। দেবব্রত সরকার, নিতু সরকার, উনি একটা 439 সিআরপিসি জজ সাহেবের কাছে করেছিলেন এবং হিয়ারিং হয়েছে। হিয়ারিং হওয়ার পরে ওনার বেল পিয়ারটা রিজেক্ট হয়েছে। নিতুর আইনজীবী পাল্টা জামিনের পক্ষে সওয়াল করেন। তিনি বলেন, নিতু 187 দিন জেলবন্দি। সারদা রিয়েলটি মামলায় প্রথম চার্জশিট এবং সাপ্লিমেন্টারি চার্জশিটও পেশ করা হয়েছে। এরপর নিতুকে জেলবন্দি রাখার অর্থ কি? দুপক্ষের সওয়াল জবাব শোনার পর বিচারক দেবব্রত সরকার ওরফে নিতুর জামিনের আবেদন খারিজ করে দেন। বিচারক সমরেশ প্রসাদ চৌধুরীর নির্দেশে লেখেন, সিবিআইয়ের আইনজীবীর সওয়াল এবং পেশ করা নথি দেখার পর আদালত মনে করছে দেবব্রত সরকার সন্ধীর অগ্রওয়ালের সঙ্গে সরাসরি ষড়যন্ত্রে যুক্ত ছিলেন। 2010-এর জুন মাসে ক্লাবের সঙ্গে সারদার যে চুক্তি হয়েছিল তাতে 1 বছরের জন্য 2 কোটি টাকা দেওয়ার কথা হয়, কিন্তু চুক্তির বাইরে কার্যত 4 কোটি 80 লক্ষ টাকা দেওয়া হয়েছিল। এছাড়াও নথিতে দেখা যাচ্ছে সুদীপ্ত সেনকে লাইসেন্সবিহীন ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য মিথ্যে আশ্বাস দিয়েছিলেন অভিযুক্ত। এভাবেই অভিযুক্ত গোটা অপরাধের ঘটনায় জড়িয়ে রয়েছেন। এরপরই বিচারক নিতুর জামিনের আবেদন খারিজ করে দেন। রাজস্বী দত্তগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা। সুপ্রকাশবাবু, সিবিআইয়ের আইনজীবী এক্স্যাক্টলি এই ভাষায় বলেছেন যে দেশের গৌরব ইস্টবেঙ্গল ক্লাবকে টাকার জন্য সারদা কাণ্ডে জড়িয়েছেন দেবব্রত সরকার। মানে এইভাবে ক্লাবের স্বার্থ একজন মানুষ বিকিয়ে দিতে পারেন? না না, এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের আবেগ। এটা সিবিআই বলেছে অবশ্যই যে এরকম আপনার এত লক্ষ লক্ষ কোটি কোটি দিয়ে একটা লোক নষ্ট করে দিয়েছে, কিংবা একটা লোক ধরুন এত টাকা করেছে। দেখুন, একটা কথা বলি যে ক্লাবকে
ভয়ানকভাবে জড়ানো হচ্ছে আমি মনে করি। আমি ক্লাবের একদম একনিষ্ঠ, আমি কর্মী প্লাস আমি সমর্থক, আমি ক্লাবের সাথে জড়িত ছিলাম অনেকদিন। তবে কথাটা হচ্ছে যখন ক্লাব যখন চালাতে হয় তখন বহু টাকার দরকার। আমি আগের তো বলেছি, এই টাকাটা দেওয়ার সময় যারা কোথা থেকে টাকা আনছে না আনছে, এটা এমন একটা সময় পড়ে যে সব সময় সবকিছু দেখে না। কিরাম দেখেন, আজকে আমি আপনাকে কোর্টের ডেটা দিচ্ছি, একদম ডকুমেন্টস, সিবিআই এই ডকুমেন্টস কোর্টে প্লেস করেছে। আপনার ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে সারদার চুক্তির মানে কন্ট্রাক্ট অ্যামাউন্ট, যেটা চুক্তির যে অঙ্ক, সেটা হচ্ছে 2 কোটি, আর পেমেন্ট হয়েছে 4 কোটি 80 লক্ষ। মানে আমি বলছি, এ তো বাচ্চা ছেলেও দেখে বুঝবে যে গরমিলটা কোথায়। না, গরমিলটা কোথায় এটা তো শিওরই, যেটা দেখিয়েছে। কিন্তু কথাটা হচ্ছে 2 কোটি টাকা ক্লাবের সাথে জড়িত, অথচ মানে 2 কোটি টাকা দেবে বলে 4 কোটি টাকা ও হিসাব দেখিয়ে দিয়েছে। তো এই 4 কোটি 80 লক্ষ, প্রায় 4 কোটি 80 লক্ষ টাকা, এটা তো সুদীপ্ত সেনের ওখান থেকে এসছে, সারদা থেকে এসছে। তো এটা সেটা কে এনেছে, কিভাবে এনেছে? না, আমার দুটো প্রশ্নের দুটো অংশ আছে। এক হচ্ছে, আপনি কি বলতে চাইছেন যে নিতু একা ছিল না, তার সঙ্গে অন্যরাও যুক্ত ছিল, এক। 2 হচ্ছে যে ক্লাবের কর্মকর্তা হিসেবে এটা তো দায়িত্ব ক্লাবের। 2 কোটি কেন, আমার মনে হয় ইস্টবেঙ্গল ক্লাবের মতো তার ফান্ডিং 20 কোটি পেলেও আপত্তির কিছু নেই। ক্লাব তো তাকে চালাতে হবে, এটা ভারতবর্ষের অন্যতম সেরা ক্লাব, কোনো সন্দেহ নেই তাতে। কিন্তু টাকাটা কে দিচ্ছে, কিভাবে আসছে, কতটা কোন খাতে আসছে, এটা দেখা হবে না। এটা মানে চুরির টাকা তো ইস্টবেঙ্গল ক্লাব নিতে পারে না, এটা তো প্রতারণার টাকা তো নিতে পারে, এটা তো দেখতে হয়। সেটা ঠিকই কথা যে আজকে 2 কোটি টাকা দিয়ে আর 4.5 কোটি টাকা কোত্থেকে এলো, এই কথা যদি ক্লাবের কোনো হিসেব না থাকে তাহলে জানা উচিত ছিল যে কোত্থেকে আসছে। এবং আপনি মোডাস অপারেন্ডিতে দেখুন কি মারাত্মক। মানে নর্থ ইস্টে ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য খেলা হবে, সেখানে সেবির লোগো থাকবে, অর্থাৎ সেই লোগোটাকে আমি ব্যবহার করছি আমার ক্রেডিবিলিটি বাড়াতে, এবং সেখানে কাকে ডাকা হচ্ছে, সেবির সব উচ্চপদস্থ কর্তাদের। তারপর সেবি সতর্কও করেছিল আপনাদের ক্লাবকে, সেবি দাবি করেছে। এবং সেই ম্যাচে সারদা হচ্ছে মূল স্পন্সর। আপনি বুঝতে পারছেন? মানে আমি বলছি, আইআরসিটিসির লোগো নিয়ে যেরকম রেল দফতর ভারতবর্ষের লোগো নিয়ে সারদা নিজের বিশ্বাসযোগ্যতা বাড়িয়েছে, এই একই কাজ ইস্টবেঙ্গল ক্লাব এবং সেবির সঙ্গে করা হয়েছে। হ্যাঁ, তা সেবির সঙ্গে যে করা হয়েছে, তা সেবিকে ধরছে না কেন? হ্যাঁ, ধরছে তো, কিভাবে ধরছে আমি আপনাদের দেখাই। এক্স্যাক্টলি সুপ্রকাশ বাবু চমৎকার পয়েন্টে এসেছেন যে সেবি এবং আরওসি নিঃসন্দেহে কেন্দ্রীয় সংস্থা এবং সবথেকে বড় কথা নিয়ন্ত্রক সংস্থা। আমি শুরুতেই যেটা বললাম, শস্যের মধ্যে ভূত কিভাবে ছিল, একাংশ কি তাহলে সত্যি সত্যি সুদীপ্ত সেনকে সাহায্য করতেন, সেই প্রশ্নও তুলেছে সিবিআই। দেখুন, শুধুমাত্র ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার ওরফে নিতুর বিরুদ্ধে অভিযোগে সরব হওয়াই নয়, সোমবার আদালতে সিবিআই আইনজীবী কার্যত স্বীকার করে নিলেন সারদাকাণ্ডে কেন্দ্রীয় নিয়ামক সংস্থা সেবি এবং আরওসির আধিকারিকদের ভূমিকা ঠিক ছিল না। সওয়ালে সিবিআই আইনজীবী দাবি করেন, ফুটবল ম্যাচের মধ্যে দিয়ে উত্তর পূর্ব ভারতে আর্থিক সচেতনতার প্রচারে কর্মসূচি নিয়েছিল ইস্টবেঙ্গল, স্পন্সর করেছিল সারদা। কর্মসূচিতে ব্যবহার করা হয়েছিল সেবির লোগো। সেবির অনেককে আমন্ত্রণও জানানো হয়েছিল। এখানেই ষড়যন্ত্র দানা বাঁধে। সেবি পরে জানতে পেরে ক্লাবকে সতর্ক করে। সিবিআই এর আইনজীবী রাঘবাচারালু আরও দাবি করেন, 27 জানুয়ারি 2011-এ সুদীপ্ত সেনকে সঙ্গে নিয়ে সেবির অফিসে যান দেবব্রত সরকার। সেই ভিজিটার্স বুক আমরা এনেছি। সিবিআই এর আইনজীবী প্রশ্ন তোলেন, কেন সুদীপ্ত সেনকে সেবির অফিসে নিয়ে গিয়েছিলেন দেবব্রত সরকার? তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এরই মধ্যে দেবব্রত সরকার ওরফে নিতুর আইনজীবী পাল্টা সওয়াল করে বলেন, যে সেবিকে ম্যানেজ করার অভিযোগে দেবব্রত সরকারকে সিবিআই গ্রেফতার করেছিল, সেই সেবি কিংবা অন্য কেন্দ্রীয় নিয়ামক সংস্থাগুলির এই সারদাকাণ্ডে ভূমিকা খুঁজে বের করতে সিবিআই ব্যর্থ হয়েছে। কোনো নিয়ামক সংস্থার একজনও আজ পর্যন্ত গ্রেফতার হননি। সিবিআই এর আইনজীবী তাঁর সওয়ালে দাবি করেন, সিবিআই প্রকাশ্যে না বললেও নিয়ন্ত্রক সংস্থাগুলির যোগ নিয়ে জোর গতিতে তদন্ত এগোচ্ছে। এই দাবির সপক্ষে নিয়ন্ত্রক সংস্থার একাধিক পদস্থ আধিকারিকের জবানবন্দি কেস ডায়েরির মাধ্যমে বিচারককে দেখানো হয়। সিবিআই এর আইনজীবী আরও দাবি করেন, এই ব্যক্তি জামিন পেলে নিয়ন্ত্রক সংস্থার ব্যক্তিদের ভূমিকা নিয়ে তদন্ত বাধাপ্রাপ্ত হবে। যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রমাণ নথি হাতে আসার কথা, সেগুলো আসা বন্ধ হয়ে যাবে। যাবতীয় সওয়াল জবাব শোনার পর দেবব্রত সরকার ওরফে নিতুর জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত। রাজর্ষি দত্তগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা। অনবদার 27 জানুয়ারি 2011 নিতু ফিজিক্যালি সুদীপ্ত সেনকে নিয়ে যাচ্ছেন সেবি অফিসে, এবং সিবিআই সেই বাজেয়াপ্ত করেছে হাওদা খাতা বা ভিজিটার্স বুক,
একদম পরিষ্কার সেখানে লেখা যে নিতু নিয়ে ঢুকছে সুদীপ্ত সেনকে, মানে ঠিক এইভাবে ম্যানেজ করে দেবো বলে কোট আনকোট, আজকে এই শব্দটা আইনজীবী ব্যবহার করেছেন, যে দীর্ঘদিন ধরে টাকা নিয়েছে, একেবারে যেভাবে রাজনীতিবিদদের কথা শোনা যাচ্ছে যে প্যাকেটে নগদ টাকা রাতে মিডল্যান্ড পার্কের অফিস থেকে নিয়ে যাওয়া, সমস্ত মিলে যাচ্ছে। আপনাকে আরেকটা ডেটাও দিই, সেটা হচ্ছে 2010-এ সেবি সারদাকে চিঠি দিচ্ছে 23শে এপ্রিল, আর 2010-এরই 23শে জুন, 2 মাস পরে ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে সেবির মৌ স্বাক্ষরিত হচ্ছে। মানে এই পুরোটার সঙ্গে দেখানো হচ্ছে যে দেখো সেবি আমার পকেটে আছে, আমায় টাকা দাও, সেবির হাত থেকে আমি বলি যে কোনো স্ক্যামে গভর্নমেন্টের অফিসারদের হাত না থাকলে এত বড় স্ক্যাম হয় না। সুতরাং সেবিকে সামনে রেখেই তো হয়েছে, এইগুলো অফিসারগুলোকে অ্যারেস্ট করা উচিত। এবং মানে তোমার উপর তুমি রক্ষক, তুমি ভক্ষক হলে দেশের খুব মানে খুব দুর্দিন। আপনি একটা বলুন সুপ্রকাশ বাবু, আপনার কল্যাণ মজুমদার বলে এক ভদ্রলোক আছেন, তিনি বোধহয় সেক্রেটারি, তিনি আমি নিজে দেখেছি সে নিতুকে সাপোর্ট করছে টেলিভিশনে। এবং পার্থ সেনগুপ্ত খুব মানে খুব নামজাদা আইনজীবী, সে তো পয়েন্ট আউট করেছিল যে 2 কোটি টাকা একজন মানে ক্লাবে দিল, আর তখন অনেক আর বাদবাকি টাকাটা সে নিজে মেরে দিল, তার দায়িত্ব কেন ক্লাব নেবে? আমি বলছি কল্যাণ মজুমদার, আমি জানি না উনি কোথা থেকে এসেছেন, এবং সে সাপোর্ট করে গেল কনস্ট্যান্ট নিতুবাবুকে, আমি দুজনকেই চিনি না। তো এটা আপনারা কিভাবে জাস্টিফাই করছেন? ক্লাবের একটা সুনাম বলে না, আরেকটা বলি, ফুটবল খেলার মাঠে এখন অরূপ বিশ্বাস মোহনবাগান ক্লাব কন্ট্রোল করছে। এরা জীবনে ফুটবলে পা দেয়নি। 2 হলো, আপনি ভাবুন ইভেন আমাদের সৃঞ্জয় দেখুন, সবাই কিন্তু ফুটবল ক্লাব এটার সঙ্গে জড়িত, অথচ মানে খবরের কাগজের সঙ্গে জড়িত, খবরের কাগজের নাম করে করেছে। এই লোকগুলোকে আমরা আনছেন কেন আপনারা, যারা ফুটবলে জীবনে পা দেয়নি, কিছু করেনি? এবং এই আপনাদের শো করে, ইস্টবেঙ্গল ক্লাবের গুডউইলকে শো করে তো সারদা চিট করেছে লোককে। তো হ্যাঁ, তো আপনাদের ইস্টবেঙ্গল ক্লাবের মেম্বার হয়ে আপনারা বলবেন না যে লোকটাকে কল্যাণ মজুমদারকে সেক্রেটারি করে রেখেছেন, আমি চিনি না, তার সঙ্গে ব্যক্তিগত কোনো আক্রোশ নেই, নিতুকে রেখেছেন এ করে, নিতুকে রেখেছেন। কল্যাণ মজুমদার সচিব হয়ে এসছেন ইলেকশনে জয়ে। অ্যাকচুয়ালি এটা কি হয়েছে, আমি অনেক দিন ধরে ক্লাব চালাবার পর আমি আর পল্টু এগুলোকে সব ঠিকঠাক করতাম, তা আমি চলে যাই, তারপরে পল্টু সব ম্যানেজ করে আর কি। কিন্তু তারপরে এই ক্লাবে কি হলো, কল্যাণ মজুমদারকে সচিব করে আনা হলো, কিন্তু উনি সচিব হতে হলে কিংবা সমস্ত কিছু হতে হলে এই ক্লাব ইস্টবেঙ্গল আর মোহনবাগানের প্রত্যেকটা দিনের জন্য এর অনেক রকমের কাজ আছে। আপনারা দেখবেন না নিতুর রাইসটা কি করে হলো, পল্টুদার সঙ্গে যখন আগে আলাপ ছিল, তার রাইসটা হলো কিভাবে আপনারা দেখবেন না, রাইসটা হলো এরা আমি সিবিআই লয়ারের কথাই কোট করছি যে বিচারপতিকে তিনি বলছেন যে যিনি আপনার জামিন প্রার্থী, জামিন চাইছেন, তিনি স্বাধীনতা সংগ্রামী নন, সাধারণ মানুষকে প্রতারণা করে এই টাকা 9-6 করেছেন। বলছেন একটা বার্তা যাওয়া উচিত যে এই ধরনের অপরাধ করে কয়েক মাস জেল খেটেই কেউ পার পেতে পারে না, নয়তো এই রাজ্যে আরও অনেক সারদা গড়ে উঠবে। আমি বলছি এইটা নিয়ে আমি অমিতাভবাবুর কাছে আসবো, যে অমিতাভবাবু এই আরও অনেক সারদা গড়ে উঠবে, অর্থাৎ একটা দৃষ্টান্তমূলক শাস্তি, যে এই মানুষকে ঠকালে তার শাস্তি পেতে হয়। কোথাও একটা এই নৈতিকতার কি প্রয়োজন আছে এই মুহূর্তে? নিশ্চয়ই আছে। বঙ্গসমাজে যদি আজকে নিয়ন্ত্রক সংস্থা, যেটা তারা রেজিস্ট্রার অফ কোম্পানিজ, ঠিক আছে, শুরুতে হয়তো রেজিস্ট্রার অফ কোম্পানিজের কিছু করার নেই, কিন্তু প্রতি বছরে যে ব্যালেন্স শিট দিতে হয় সেখানে ওখানে পিওর না দপ্তরি, তার তো একটা ভূমিকা আছে। আজকে সিবিআই আইনজীবী বলেছেন যে নিতু জামিন পেলে নিয়ন্ত্রণ সংস্থাগুলি যে ব্যক্তিরা যুক্ত তাদের ভূমিকা নিয়ে তদন্ত বাধাপ্রাপ্ত হবে, মানে কতটা ক্লোজ লিংক। হ্যাঁ, আরওসির এখানে যিনি ওই পিরিয়ডটাই ছিলেন একজন বঙ্গ সন্তান, তাকে কিন্তু পানিশমেন্ট পোস্টিং দিল্লিতে দেওয়া হয়েছে, কিন্তু সেই পানিশমেন্ট পোস্টিং দিলে তো হবে না, ছাড়া পেলে এই লোকগুলোকে তো ইনফ্লুয়েন্স করে। শুধু তাই না, সেবির অফিসে আমরা বিভিন্ন কারণে গিয়েছিলাম, এবং যেটা হচ্ছে কি আমরা বলেছি যে এই চিট ফান্ড সাফারার্স তাদের নিয়ে গিয়েছিলাম, এবং সেখানে তাদের জিজ্ঞেস করা হয়েছে যে দেখো তোমাদের তো এখন ইউ আর আর্ম উইথ সো মেনি লিগ্যাল কোনটা তোমাদের হচ্ছে, যেটা 25শে অগাস্ট 2014-তে তোমাকে পাওয়ার দেওয়া হয়েছে, সে অস্ত্র তোমার হাতে দিয়ে দেওয়া হয়েছে, তুমি তাকে প্রসিকিউট করতে পারো, তুমি ইউজ করছো না। এই এতগুলো তুমি শুধু হচ্ছে কি ওখানে কি রিসিভিং কাউন্টার তোমার হয়ে থাকবে, লোকে গিয়ে দিচ্ছে, এ তো 70-80 লক্ষ লোকের দুঃখ কে দূর করবে? তোমরা দূর করবে না, কারণ তোমাকে সরকার হচ্ছে কি অর্ডিন্যান্স করার পর তোমাকে এই পাওয়ারটা দিয়েছে। আজকে এই ত্রিনেত্র
কনসালটেন্সি প্রাইভেট লিমিটেড, যেটা নিয়ে আজকে নানা রকম কন্ট্রোভার্সি হচ্ছিল, সেইখানে দেখা যাচ্ছে যে 1,40,00,000 তার সঙ্গে আরো অনেক তারা তৃণমূলকে দিয়েছে, তৃণমূলকে যেটা পার্টি ফান্ডে ইলেকশন ফান্ডে দিয়েছে। এখন সেই কোম্পানি কি বলছে যে আমার এটা লোন দিয়েছিলাম, কোম্পানির কে বলছে এটা নাকি ইনকাম ট্যাক্সও জমা দিয়েছে, কিন্তু দলের তরফ থেকে বলা হচ্ছে যে এই টাকাটা লোন হিসেবে কোম্পানি পেল কোথা থেকে? না সে কোম্পানি পেল কোত্থেকে, সেটা একটা বিরাট রহস্যজনক। কারণ তার ব্যালেন্স শিট আছে, যে ব্যালেন্স শিটটা বোধহয় আমি এবিপি আনন্দ এনে দেখিয়েছিলাম, বা আমরা সেটাকে নিয়ে আলোচনা করেছি, হ্যাঁ শোতেই দেখানো হয়েছিল। এবং তার কোনো ডাইরেক্টরকে, মনোজ শর্মা, তিনি 63টা কোম্পানির ডাইরেক্টর, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অমিতাভ, একটা জিনিস, সরকারি অফিসার এখন অব্দি অ্যারেস্ট হয়নি কেন? একটিও হয়নি। একটা পুলিশ অফিসার যারা এসআইটি করে আটকে দিয়েছিল, কেন পুলিশ অফিসারদের এগেইনস্ট হয়নি? না এদের তো হয়নি। কেন? এবং এই ব্যাপারে সুপ্রিম কোর্টে 2 তারিখে আমি একটা রিজয়েন্ডার যেটা দিয়েছি, তার শুনানি হয়েছে, এবং ইউনিয়ন অফ ইন্ডিয়াকে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ডাইরেক্ট করেছে যে উইদিন 4 উইকস তার এফিডেভিট জমা দিতে। জানি না এখন সেটা আপনারা চাপ দিচ্ছে না কেন সেবির লোকের নাম দিতে? আমি রিতেশের কাছে আসবো, তার আগে দ্রুত আপনাদের দেখাবো যে সুদীপ্ত সেন প্রচুর সংস্থা এবং ব্যক্তির কাছ থেকে অর্থ পেতেন, যে অর্থ জমা হয়েছিল শ্যামল সেন কমিশনে। শ্যামল সেন কমিশন আপনারা জানেন, রাজ্য সরকার সেই কমিশন আর কন্টিনিউ করছেন না। এবার ইডি চিঠি দিয়ে কমিশনে জমা দেয়া এবং জমা হওয়া সেই টাকার উৎস সন্ধান করতে চাইলো এবং টাকা ফেরতও চাইলো। কাজ অসম্পূর্ণ রেখেই ঝাঁপ বন্ধ করেছে সারদাকাণ্ডে মুখ্যমন্ত্রীর তৈরি শ্যামল সেন কমিশন, যার রিপোর্ট বর্তমানে নবান্নর কোন কোনায় পড়ে রয়েছে সে হদিশও বোধহয় বিশেষ কারোর একটা জানাও নেই। এই প্রেক্ষাপটেই এবার নয়া অভিযোগ উঠল সেন কমিশনের বিরুদ্ধে, সৌজন্যে রাজ্য সরকারকে দেওয়া এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের চিঠি। সূত্রের দাবি, এমন বহু লোক যাদের কাছে সুদীপ্ত সেন টাকা পেতেন, তারা সেই টাকা জমা দিয়েছিলেন শ্যামল সেন কমিশনের কাছে। যেমন কদিন আগে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মাতঙ্গ সিংহ নিজে সেন কমিশনকে টাকা দেওয়ার কথা দাবি করেন। श्यामल सेन कमीशन में मैंने तो पैसा जमा करा दिया। कितना पैसा जमा करवाया? जितना ऑर्डर किया। जब श्यामल कमीशन तो जुडिशरी कमीशन था, उसने कहा कि आप पैसा जमा करिए। कितने लोगों ने पैसा जमा किया? मैंने इमीडिएटली नेक्स्ट डे उन्होंने 50 लाख का ऑर्डर दिया, मैंने जमा किया। ইডির দাবি, বিভিন্ন ব্যক্তির কাছ থেকে জমা পড়া টাকার অঙ্ক 2.5 কোটির আশেপাশে। যেহেতু সারদার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি এবং এই পাওনা টাকাও এক অর্থে সুদীপ্ত সেনের সম্পত্তি, তাই কয়েকদিন আগে ইডির তরফে রাজ্য সরকারকে চিঠি দিয়ে বলা হয় শ্যামল সেন কমিশনের কাছে জমা পড়া টাকা তাদের দেওয়া হোক। এই চিঠি নিয়ে প্রশ্ন করা হলে ইডির বিশেষ অধিকর্তা যোগেশ গুপ্ত বলেন, কয়েকদিন আগে আমরা চিঠি দিয়েছি, এখনো জবাব মেলেনি। এই প্রথম নয়, এর আগেও একাধিক বিতর্কে জড়িয়েছে মুখ্যমন্ত্রীর সেন কমিশন, এমনকি তার এখতিয়ার নিয়েও প্রশ্ন উঠেছে। যে আইনে শ্যামল সেন কমিশন নিযুক্ত হয়েছেন, সেই আইন মোতাবেক শ্যামল সেন কমিশনকে এই ধরনের অধিকার দেওয়া সম্পূর্ণ বেআইনি। শ্যামল সেন কমিশন কোনোভাবেই তার নিযুক্তির যে আইন, সেই আইন মোতাবেক যারা প্রতারিত হয়েছেন তাদের টাকা ফেরত দেওয়ার অধিকার হয় না। ঝাঁপ বন্ধ, কাজ বন্ধ, তবু বন্ধ হয়নি সেন কমিশনকে নিয়ে বিতর্ক। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা। রিতেশ, সমাজের ক্ষমতাশালীরা, রাজনীতির ক্ষমতাশালীরা, কেন্দ্রের ক্ষমতাশালীরা, নিয়ন্ত্রক সংস্থা যারা নিয়ন্ত্রণ করবে প্রতারণা, সেই সেবি আরওসি, তারা যুক্ত হয়ে গরিব মানুষকে শোষণ করছে। মানে আমি বলছি, এর থেকে মানে নির্লজ্জ শোষণের ইদানিংকালের পশ্চিমবঙ্গের ইতিহাসে ঘটনা পাওয়া যাবে না। একদমই ঠিক। তো অরুণাবদা সেই কথাটা একদম সুস্পষ্টভাবে বলেছে যে এই ধরনের কোনো স্ক্যাম যারা রক্ষক, তারাই যদি ভক্ষকের ভূমি পালন করেন, তাহলে স্বাভাবিকভাবে যারা লুট করার মানসিকতা নিয়ে এসেছেন তারা লুট করেছেন। সারদা এই লুট সেটা প্রমাণ পাচ্ছে। এবং ভাবো তো, ইস্ট বেঙ্গল ক্লাব, কোটি কোটি সমর্থক গোটা পৃথিবীতে, তাদের আবেগে কত বড় ধাক্কা যে তাদের ক্লাবের নাম করে প্রতারণা করা হচ্ছে। এই যে সেবিকে, আমি প্রথমেই এনাকে বললাম যে সেবি কে কেন ধরছে না, সেবিকে কেন ধরছে না? নিশ্চিতভাবে আমি নিজে একজন ফুটবল সমর্থক, আমি মোহনবাগান সমর্থক, দীর্ঘদিন মাঠে গেছি, খেলা দেখেছি। এখন যে কথাটা অরুণাবদা কিছুক্ষণ আগে বললেন, অরূপবাবু মোহনবাগান ক্লাব চালাচ্ছেন। এই ধরনের লোকেরা যাদের রাজনৈতিক যে জীবন, সেইখানেই কোনো স্বচ্ছতা নেই, এই ধরনের লোকেরা যদি স্পোর্টসের মধ্যে যদি এরা কর্মকর্তার ভূমিকা পালন করবেন, তাহলে ঠিক এই একই জিনিস ঘটবে।
তারা তুলবে 4,80,00,000, ক্লাবে জমা করবে 2 কোটি, আর 2,80,00,000 টাকা ট্র্যাডিশন বাংলায় দিনের পর দিন হয়ে এসছে। মানে আমি বলছি যে বুদ্ধদেব ভট্টাচার্য ঠিক করে দেবেন যে প্রসূন বাবু মুখ্যমন্ত্রী চাওয়া সত্ত্বেও প্রসূন মুখার্জিকে হারতে হয়েছিল। আমি বলছি বিভিন্ন রাজ্যের মানুষ দেখেছে। রিতেশ, বিভিন্ন দেশে বিজেপির সরকার যেখানে চলছে সেখানেও ক্রীড়া ক্ষেত্রে মাথায় পলিটিশিয়ানরাই বসছেন। মানে আমি বলছি তোমরা যদি প্রতিশ্রুতি দাও যে এই ধরনের ব্যতিক্রম পশ্চিমবঙ্গে কোনোদিন ক্ষমতা এলে করবে, নিঃসন্দেহে সাধুবাদযোগ্য। আমি বলছি ট্র্যাডিশনটা এইরকম হচ্ছে। সুমন, আমি যে কথা পাওয়ার কেন থাকবে, আমি কবে ক্রিকেট খেলেছেন? আমি আপনার সাথে টেকনিক্যালি এই পার্টটার সাথে একমত, কিন্তু দুটো বিষয় আছে। দীর্ঘদিন ধরে বিজয় কুমার মালহোত্রা ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের মেম্বার, কই আজ অব্দি তার উপরে তো কোনো আর্থিকভাবে কোনো দুর্নীতির অভিযোগ ওঠেনি। কিন্তু এটাও ঘটনা, একইভাবে শ্রীনিবাসনকে নিয়ে অনেক ঝড় উঠে গেছে। বিষয়টা হচ্ছে যে অরুণ জেটলি এত ব্যস্ত মানুষ কেন থাকবেন বিসিসিআই তে, কেন থাকবেন? এটা আলোচনা সাপেক্ষ বিষয়। আমি আপনার কথাটাকে একমত হয়েই বলছি। একটা জিনিস তোমায় অ্যাড করে দিতে চাই, যে এখন তো বিজেপি ক্ষমতায়, তোমরা সেবিটাকে ধরো, আর কিছু না। আজকের সিবিআই কৌশলী যে কথা কোর্টে বলেছেন, তার এই বক্তব্যের পর রাজ্যের শাসক দলের তো খুশি হওয়ার কথা। কারণ এতদিন ধরে তারা এটাই ডিফেন্ড করছিলেন, কেন্দ্রীয় সংস্থা সেবি, কেন্দ্রীয় সংস্থা আরএসি, কই এদের বিরুদ্ধে সিবিআই কিছু বলছে না কেন? তো সুতরাং আজ যে সিবিআইয়ের স্ট্যান্ড, এটা স্ট্যান্ড কনফার্ম করেছে যে নিরপেক্ষ তদন্ত চলছে, যারা দোষী কাউকে বাদ দেওয়া হচ্ছে না। তারা আজকে সেবি সুপ্রিম কোর্টে এই মামলা চলছিল, জজ সাহেব ডেকে এই নিয়ন্ত্রক সংস্থাদের এই কোর্ট আনকোর্ট এই বাক্য বলেছিলেন, এতদিন কি আপনারা ঘুমোচ্ছিলেন? মানে আমি বলছি এই দায় কিন্তু শুরু থেকেই তাদের নিতে হবে এবং নিতে হচ্ছে। ডেফিনেটলি নিতে হবে, এটা অস্বীকার করার জায়গা নেই। তো সেই কারণের জন্যই তো আমি প্রথমেই বললাম, যেটা অরুণাবদা বলেছেন তার সাথে আমি পুরোপুরি একমত। নিশ্চিতভাবে সেবি এবং আরসি ওই সমস্ত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির প্রয়োজন আছে, যাতে ভবিষ্যতে কোনো অফিসাররা এই ধরনের কাজ না করতে পারে। তুমি বললে যে তৃণমূলের খুশি হওয়ার কথা, কি বলছো? আরো ধরা পড়বে সব বেরোলে। না, এতদিন তো এই বলেই তারা ডিফেন্ড করতো। এত সয়ে যারা তৃণমূলের তো মানে ঘোষিত এবং অঘোষিত অনেক লোকেরা আসেন এই স্টুডিওতে, তাদের এই একটাই স্ট্যান্ড পয়েন্ট ছিল সেবির বিরুদ্ধে কিছু হচ্ছে না কেন। আজকে ক্লিয়ার করে দিয়েছেন যা সিবিআই এর কৌশলী। আমার সময় একেবারে শেষ। আমার এই পর্বের বক্তারা কে কি বললেন এক ঝলকে দেখাবো। চন্দ্রবিন্দুর একটা গান আছে, সকলই ফুরায় ফুচকার ন্যায় পড়ে থাকে শালপাতা। নন্দীগ্রাম নিয়ে অনেকে রসিকতা করে ঠিক একই শব্দ এবং একই বাক্যবন্ধ বলছে। তার কারণ, যে নন্দীগ্রামকে পুঁজি করে রাজনীতির ক্ষেত্রে পালা বদল হলো, তথাকথিত পরিবর্তনের সরকার 2011-তে এলো, নয়তো সেই সরকারের কাছে একবার নয় বারবার 3বার কেন সিবিআইকে চিঠি লিখতে হয় অভিযুক্ত পুলিশ অফিসারদের বিরুদ্ধে মামলা শুরু করার জন্য? সেখানেই আমাদের বিস্ময়, সেখানেই আমাদের প্রশ্ন, সেখানেই আমাদের এই বিতর্ক। আমাদের আজকের বিষয়, পুলিশের বিরুদ্ধে মামলা রাজ্যিতে রাজ্যকে চিঠি সিবিআই, মুখ্যমন্ত্রীর আপত্তিতে উপেক্ষিত নন্দীগ্রাম। আলোচনার জন্য আমার একদিকে রয়েছেন জয়প্রকাশ মজুমদার, বিজেপি নেতা, আছেন সুজাত ভদ্র, মানবাধিকার কর্মী, অন্যদিকে আছেন বোলান গঙ্গোপাধ্যায়, লেখক এবং অধ্যাপক দেবনারায়ণ সরকার। ওদের কাছে আসবো, কিন্তু তৃতীয়বারের চিঠিতে ঠিক কি বলল সিবিআই, কিভাবে টাইম ফ্রেম বেঁধে দিল, দ্রুত দেখাবো আপনাদের। নন্দীগ্রাম কাণ্ডে অভিযুক্ত 6 পুলিশ অফিসারের বিরুদ্ধে মামলা শুরুর অনুমতি চেয়ে ফের রাজ্য সরকারকে চিঠি দিল সিবিআই। এই নিয়ে তৃতীয়বার। সিবিআই এর দাবি, এর আগেও এই মর্মেই 2বার রাজ্য সরকারের কাছে চিঠি পাঠানো হয়েছে, কিন্তু কোনো সাড়াই মেলেনি। এর প্রেক্ষিতে পাঠানো হলো তৃতীয় চিঠি। 2007-এর 14ই মার্চ নন্দীগ্রামে পুলিশের গুলিতে 14 জনের মৃত্যু হয়। পরদিনই শতপ্রণোদিত হয়ে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সিবিআই এর দাবি, অভিযুক্ত 5 পুলিশ অফিসার সহ 6 জনের বিরুদ্ধে মামলা শুরুর অনুমতি চেয়ে 2বার রাজ্য সরকারকে চিঠি পাঠায় তারা। এবার তৃতীয় চিঠি। অভিযুক্ত পুলিশ অফিসারদের বিরুদ্ধে মামলা শুরুর অনুমতি নিয়ে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছে। 2013 সালে নন্দীগ্রাম কাণ্ডে নিহত 13 জনের পরিবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন। তারা প্রশ্ন তোলেন, সিবিআই তদন্তে কারা অভিযুক্ত হিসেবে চিহ্নিত হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা শুরু হচ্ছে না কেন? এর পরিপ্রেক্ষিতেই সিবিআই এর জবাব তলব করে হাইকোর্ট। সিবিআই জানায়, তদন্ত শেষ, অভিযুক্ত পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে, কিন্তু তাদের বিরুদ্ধে মামলা শুরুর অনুমতি দিচ্ছে না সরকার। পাল্টা সরকার জানায়,
প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অর্থাৎ বুদ্ধদেব ভট্টাচার্য গুলি চালনার নির্দেশ দেন। কয়েকজন আইপিএস অফিসার স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে ষড়যন্ত্র করে নন্দীগ্রামে অভিযান চালায়। যতক্ষণ না সিবিআই তদন্ত করে এদের ভূমিকা নির্দিষ্ট করছে, ততক্ষণ অধস্তন পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে মামলা শুরুর অনুমতি দেবে না সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যেই কার্যত এই ঘোষণা করেন। 6টা নিচু তলার অফিসারের নামে কেস দিয়েছে, আর যারা অ্যাকচুয়াল করেছিল, নেতৃত্ব দিয়েছিল, কাউকে দেয়নি। আগে ওপর থেকে শুরু হোক। ওপর তলায় যারা দায়ী, যারা সেদিন দাঁড়িয়ে বুদ্ধদেব বাবুদের কথায় গুলি চালিয়েছিল নন্দীগ্রামে, আগে তাদের শাস্তি হবে। পাল্টা সিবিআইও জানিয়ে দেয়, এভাবে রাজ্য সরকারের শর্ত মেনে তদন্ত করা সম্ভব নয়, তদন্তের কাজ সম্পূর্ণ। বিরোধীদেরও প্রশ্ন, সিবিআই কোন পথে তদন্ত করবে সেটাও কি মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে দেবেন? তদন্ত তার মনোপুত না হলেই তিনি এভাবে কেন তাতে বাধা সৃষ্টি করবেন? তবে কি তিনি নিজেকে আইনেরও ঊর্ধ্বে ভাবছেন? সেই সঙ্গে অনেকে এই প্রশ্নও তুলছেন, যে নন্দীগ্রাম কাণ্ডকে সিঁড়ি করে ক্ষমতার শীর্ষে পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আজ সেই ঘটনাতেই অভিযুক্ত পুলিশ অফিসারদের বিরুদ্ধে মামলার অনুমতি কেন দিচ্ছেন না তিনি? তাহলে কি কাজ ফুরিয়েছে, তাই আজ নন্দীগ্রাম ব্রাত্য? প্রশ্ন নন্দীগ্রামের স্বজনহারা পরিবারগুলি। সুমন ঘরাই, এবিপি আনন্দ, কলকাতা। জয়প্রকাশ বাবু, আপনারাও বিরোধী, কিন্তু আমি বলুন যে মানে আমি তদন্তে কি বেরিয়ে আসবো সেই নামগুলো নিজের পছন্দ মতো সাজিয়ে নিলাম, নিয়ে এবার বলছি যে এইভাবে সিবিআইকে তদন্ত করতে হবে। সিবিআইয়ের অভিযোগ খুব পরিষ্কার, সেটা হচ্ছে যে তৎকালীন হোম মিনিস্টার, তিনিই মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, তৎকালীন স্বরাষ্ট্র সচিব, ডিজি, তাদের কেন ডেকে, মানে আমি বলছি এই প্রশ্ন তোলা যায় নাকি? মানে আমার বক্তব্য খুব পরিষ্কার, আমি রাইটার্সে আপনাকে জানিয়ে রাখি, রাইটার্সে ডাকা হয়েছিল এবং চার্জশিট করার জন্য, আবার সাপ্লিমেন্টারি চার্জশিট করার জন্য চাপ দেওয়া হয়। সিবিআইয়ের অফিসাররা পরিষ্কার বলেন যে মামলা শেষ, সাপ্লিমেন্টারি চার্জশিট করা যাবে না। অর্থাৎ কে অভিযুক্ত হবে, কে অপরাধ করেছে আমি ঠিক করে দিলাম, আমি তদন্তকে এবার সেই দিকে মোল্ড করব, করা যায় না। এখানে তো সংবিধান চলছে না এ বাংলায়, মমতা বিধানে এগুলো চলে। ঘটনাটা হচ্ছে, উনি যে এক্ষুনি বক্তৃতাটা শুনছিলাম যে তলার লোক নয়, উঁচু থেকে শুরু করতে হবে। প্রথম কথা হচ্ছে, উনি তখন বলছেন, তখন উনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তখন আর বিরোধী নেত্রী নন, মুখ্যমন্ত্রী হয়েছেন সংবিধানের শপথ নিয়ে, এবং সেখানে হচ্ছে তদন্ত হবে, সেখানে উঁচু নিচু বাছা যাবে না। উনি মুখ্যমন্ত্রী হয়ে বলার কে যে কাকে ধরতে হবে, উঁচু না নিচু? উনি বলবেন আমি তদন্তে সহযোগিতা করব, উনি নিজের পুলিশকে বলবেন তদন্তে সহযোগিতা করো, নিজের লোককে সব কথা দেয় উনি ঠিক করে দেবেন, এই যে সংবিধানের শপথ নিয়ে। তাই জন্য আমরা বলি এই রাজ্যে মমতা বিধান চলছে, সংবিধান চলছে না, এবং পদে পদে উনি বুঝিয়ে দিচ্ছেন। আরও একটা কথা মনে করিয়ে দিই, এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্তটা হচ্ছে চা খেয়ে ভাঁড় ফেলে দেওয়া, সেইভাবেই উনি ইউজ করেছেন এই নন্দীগ্রামকে, এই সিঙ্গুরকে। আজকে মানে এঁটো ভাঁড়ের মতন ফেলে দিয়েছেন তিনি ওই নন্দীগ্রাম ইস্যু। নন্দীগ্রামের যতজন পুলিশ অফিসার সেই সময় গুলি চালনার সঙ্গে যুক্ত ছিলেন, আমরা নাম শুনেছি, সেই সময় যারা ঘটনাস্থলে ছিলেন প্রত্যেকে প্রমোশন পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। এটা মনে রাখতে হবে। আর একটা কথা শুধু বলে দিই, এর সঙ্গেও তোমাকে মনে রাখতে হবে, এই সিবিআই যে সারদা তদন্ত করছে, চিট ফান্ডের তদন্ত, 3 বার চিঠি লিখেছে যে মামলা হস্তান্তরের জন্য, তারা করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে ঠকাচ্ছেন এইভাবে যে আসল তদন্ত হতে দিচ্ছেন না, কারণ তার অনেক কিছু সামনে চলে আসবে বলে। তাই জন্য আমি এটা থেকে দ্রুত একবার দেখাবো যে আরেকটা যে বিতর্ক, যে নন্দীগ্রাম রিপোর্টকে ব্যবহার করা, বিশেষ করে যখন রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, আর সেই সরকার যদি কেন্দ্রকে জানায় যে নন্দীগ্রামে মাওবাদী ছিল, সত্যি সত্যি বিস্ময়ের আর অন্ত থাকে না। এবং যিনি এই রিপোর্ট দিয়েছেন তিনি এক্সটেনশানে আছেন, এবং আমরা সকলেই জানি স্বাভাবিক যুক্তিবুদ্ধি মেনে, সাধারণ নিয়ম এবং রীতি মেনে সাধারণত যারা এক্সটেনশান পান, রাজ্য সরকার বিশেষ গুরুত্বপূর্ণ তাদের মনে করেন বলেই তারা পান। সুতরাং এই রিপোর্ট যে রাজ্য সরকার জানেন না, একজন আমলা হঠাৎ দিল্লিতে কেন্দ্র সরকারের কাছে পাঠিয়ে দিল, বিষয়টা বোধহয় এমন নয়। দেখুন, রাজ্য সরকারের অনুমতি না মেলায় নন্দীগ্রাম কাণ্ডে অভিযুক্ত পুলিশ অফিসারদের বিরুদ্ধে মামলা শুরু করতে পারেনি সিবিআই। অনেকেই অভিযোগ করছেন এটা তৃণমূলের দ্বিচারিতা ছাড়া আর কিছুই নয়। তবে বিরোধীদের দাবি, নন্দীগ্রাম নিয়ে তৃণমূল সরকারের দ্বিচারিতা তো এই প্রথম নয়।
নন্দীগ্রাম কাণ্ডে বিগত বাম সরকার বারবার তৃণমূল মাওবাদী যোগসাজশের যে অভিযোগ তুলেছে, ক্ষমতায় এসে তাতেই কার্যত শিলমোহর দিয়ে দিল্লিতে রিপোর্ট পাঠায় এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠানো সেই রিপোর্টে তারা দাবি করে, নন্দীগ্রাম আন্দোলনে তৃণমূলের পাশে ছিল মাওবাদীরা। সেখানে বিভিন্ন মাওবাদী গণসংগঠনের নেতা নেত্রীদের আশ্রয় দিয়েছিলেন তৃণমূলের স্থানীয় নেতারা। এখানেই শেষ নয়, আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী তৃণমূল সরকারের গোয়েন্দা উপদেষ্টা তথা আইজি ওম প্রকাশ গুপ্তর দেওয়া রিপোর্টে আরও বলা হয়, 2 মাওবাদী নেত্রী জয়িতা দাস এবং দেবলীনা চক্রবর্তী নন্দীগ্রামে গিয়ে মাতঙ্গিনী মহিলা সমিতি গড়ে তোলেন। তারা স্থানীয় তৃণমূল নেতা নিশিকান্ত মণ্ডলের বাড়িতে ছিলেন। সেই সময় নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম মুখ ছিলেন নিশিকান্ত। মাওবাদী শাখা সংগঠন ছাত্রছাত্রী সংহতি মঞ্চের নেতা অভিযান সরকারও দীর্ঘদিন নন্দীগ্রামে তৃণমূলের আশ্রয় ছিলেন। যে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার নন্দীগ্রামে মাওবাদীদের উপস্থিতির অভিযোগ অস্বীকার করেছেন, তাঁরই সরকারের গোয়েন্দা উপদেষ্টার এই রিপোর্ট দেখে অনেকেই চমকে উঠেছিলেন। যদিও রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশে তখনই জল্পনা তৈরি হয়, পূর্ব মেদিনীপুরের অধিকারী পরিবারকে চাপে রাখতেই কি সুপরিকল্পিতভাবে এই রিপোর্ট তৈরি করা হয়। তৃণমূলের একাংশের মতে, যুব তৃণমূলের সভাপতির পদ থেকে শুভেন্দুকে সরানোর পর থেকেই তাঁর সঙ্গে দলনেত্রীর সম্পর্কে চিড় ধরে। শুভেন্দুর দলত্যাগ নিয়ে শুরু হয় জোর জল্পনা। এমনকি সেই আশঙ্কার কথা শোনা যায় খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতেও। রাজনৈতিক মহলে প্রশ্ন, এই প্রেক্ষাপটে শুভেন্দু অধিকারীকে চাপে রাখতেই কি রিপোর্ট তৈরি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার? কারণ যে ওম প্রকাশ গুপ্ত রিপোর্টটি তৈরি করেছিলেন, তিনি আমলা মহলে মুখ্যমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। এমনকি নবান্ন সূত্রে খবর, বর্তমানে এক্সটেনশনে রয়েছেন তিনি। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, শুভেন্দু অধিকারী যে নন্দীগ্রাম আন্দোলনের স্থপতি বলে পরিচিত, তাতে মাওবাদীদের উপস্থিতির কথা সামনে এলে সবচেয়ে বেশি চাপে পড়বে অধিকারী পরিবারই। রাজনৈতিক মহলের একাংশে প্রশ্ন, তাই কি এই রিপোর্ট পাঠিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আরও স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন, শুভেন্দু দল ছাড়তে চাইলে তাকে বেকায়দায় ফেলার মতো হাতিয়ার তাঁর হাতেও রয়েছে? প্রশ্ন রাজনৈতিক মহলে। এবিপি আনন্দ। বললাম বিস্ময় লাগে, এই রিপোর্ট পড়লে মনে হয় যে বুদ্ধদেব ভট্টাচার্য বা সিপিএম এর কোনো নেতা বা বাম আমলে তৈরি একটা পুলিশ রিপোর্ট। একটা কথা দেখো, আমি তো নন্দীগ্রামে প্রথম থেকে আছি, একদম জানুয়ারি মাস থেকে। ইনফ্যাক্ট তখন এরা যায়নি, তৃণমূলের তখন কোনো কিছু ছিল না। নন্দীগ্রামে যখন থেকে গেছি, নন্দীগ্রাম আন্দোলনটাকে হতে দেখলাম, হাইজ্যাক্ট হতে দেখলাম। হ্যাঁ, এবং কিভাবে নন্দীগ্রামের আন্দোলন এবং সিঙ্গুরের আন্দোলন হাইজ্যাক্ট হয়ে গেল, এটা একটা আমাদের পশ্চিমবঙ্গের মানুষের কাছে অভিজ্ঞতা। কিন্তু তার থেকেও বড় বিষয় অপেক্ষা করছিল যখন দেখলাম যে নন্দীগ্রামের কোনো রিপ্রেজেন্টেশন এই পশ্চিমবঙ্গের মন্ত্রিসভায় 11 সালে নেই। হ্যাঁ, কারণ নন্দীগ্রামের সিঙ্গুরের আছে, নন্দীগ্রামের নেই না। বেচারামের আগে রবীন্দ্রনাথ ছিলেন, হ্যাঁ, সিঙ্গুরের একাধিক, অথচ নন্দীগ্রামের কোনো রিপ্রেজেন্টেশন নেই। আমি বলতে বাধ্য হচ্ছি যে নন্দীগ্রাম আর সিঙ্গুরের কিন্তু একটা কোয়ালিটেটিভ ডিফারেন্স আছে। নন্দীগ্রাম কিন্তু হাত কচলানো পার্টি নয়, নন্দীগ্রাম কিন্তু মাথা নোয়ানোর লোক নয়। নন্দীগ্রামে আমি আজও এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আমি নন্দীগ্রামের পরেও গেছি। নন্দীগ্রামে ডিভাইড অ্যান্ড রুল করে আমাদের চিফ মিনিস্টার সমস্ত ইয়েটাকে ভাগ করে দিয়েছেন। যারা একসাথে লড়াই করেছিল তাদের মধ্যে কাউকে, মানে এরকম আমি শুনেছি বাড়ির ডোবা হতে, সংস্কার হতে রাজ্য সরকার টাকা দিয়েছে। হ্যাঁ, ওখানকার একজন, মানে কি বলবো, একটা দলকে ক্ষমতাহীন করার জন্য আরেকজনের তোষণ, মানে বাড়ির মেয়ের বিয়ে, সেই ভদ্রলোকের মেয়ের বিয়ের আমি শুনলাম আলো হয়েছে 1 মাইল দূর থেকে। আর যারা নন্দীগ্রামে সত্যি সত্যি আন্দোলন করে, রাধারানী আড়ির ছেলেকে চাকরি দেওয়া হয়েছে। নর্মদা শীতকে কিন্তু শুভেন্দু অধিকারী মাসে মাসে টাকা দেন। হ্যাঁ, না সরকারি কেন, নর্মদা বলছে আমাকে গেলেই চেনে না কেউ এখন, অথচ নর্মদা ছিল না। এই রাজনৈতিক উদ্দেশ্যটা, নর্মদাকে দিয়ে আর কিছু ওনার হয়তো উপকার হবে না মনে হচ্ছে, নর্মদা বয়স্ক লোক। রাধারানী আড়ির ছেলেকে চাকরি দিয়ে নর্মদার সঙ্গে রাধারানীর একটা মানে ডিভিশন করে দেওয়া। যার বাড়িতে বলছি মেয়ের বিয়েতে আলো জ্বলছে, সে কিন্তু একজন সিপিএম ছিল অরিজিনালি, তারপরে সে তৃণমূল হয়েছিল এবং তৃণমূল হবার পরে সে খুব জান কবুল লড়াই করেছে। সেই ভদ্রলোকের সঙ্গে এখন, মানে আমি বলবো যাদের মমতা ব্যানার্জির ভয়, সেই তাদের থেকে ডিভাইড করে দেওয়ার জন্য
এই রকম ব্যবস্থা হয়েছে নন্দীগ্রামে, কিন্তু সামগ্রিকভাবে নন্দীগ্রামের কোনো উন্নতি হয়নি, কোনো উন্নতি হয়নি। যাকে উন্নতি বলবো আমরা, এখনো ভাঙা রাস্তা, এখনো একই ব্যাপার যা ছিল। হ্যাঁ, কিন্তু যে কথাটা আমি বলতে যাচ্ছি যে এই যে নন্দীগ্রামে রিপ্রেজেন্টেশন নেই মিনিস্ট্রিতে, আমার তখনই মনে হয়েছিল যে মমতা ব্যানার্জি নন্দীগ্রাম ঝেড়ে ফেলছেন। এবং আজকে 2015-তে এসে পরিষ্কার বোঝা যাচ্ছে যে 11 সালের পর থেকে তিনি ঝেড়েই ফেলার চেষ্টা করছেন। কারণ একটা হচ্ছে, নন্দীগ্রাম কিন্তু ওর হ্যাঁতে হ্যাঁ বলবার লোক নয়, মানে নন্দীগ্রামের পালসটাই সেটা নয়। ইটস আ ভেরি ডিফারেন্ট প্লেস। গোটা মেদিনীপুর জেলাটাই আলাদা, তমলুক স্বাধীন ছিল, এবং নন্দীগ্রামকে লোকে বলে দারোগা পোড়া নন্দীগ্রাম, মানে সেখানে ইংরেজ দারোগাকে পুড়িয়েছিল নন্দীগ্রাম, সেই গাড়ি পুড়িয়ে দিয়েছিল, লোকটাকে পুড়িয়ে দিয়েছিল। এই যে দারোগা পোড়া নন্দীগ্রাম, এর কিন্তু একটা আলাদা চেহারা, যেটা মমতা ব্যানার্জি জানে। পুলিশদের কি বাঁচানোর চেষ্টা করা হচ্ছে না, সেটাও তো একটা ইম্পর্টেন্ট। এটা আমি নন্দীগ্রামের পটভূমিকাটা বললাম, কিন্তু হ্যাঁ আমি আমার নিজের অভিজ্ঞতার ফিলিংটা বললাম। আমি যেটা বলতে চাইছি, ধরুন পুলিশদের দিয়ে স্টেট কি করে, তার ডার্টি লিনেন গুলো কাচায়। যে পুলিশকে দিয়ে ডার্টি লিনেন বুদ্ধদেব ভট্টাচার্য কাচাতে হয়েছে, সেই পুলিশকে দিয়ে মমতা ব্যানার্জির ডার্টি লিনেন কাচাতে হচ্ছে। ফাইন, আমি দেবনারায়ণ বাবুর কাছে যাব। দেবনারায়ণ বাবু, এই পার্টটা আমায় আপনি বলুন, সেটা হচ্ছে সিঙ্গুর দিবসে আজকাল কে যায়? বেচারাম মান্না একা মঞ্চের ওপর থাকেন। নন্দীগ্রাম দিবসে কে যায়? শুভেন্দু অধিকারী এবং অধিকারী ফ্যামিলি ছাড়া কাউকে দেখা যায় না, কলকাতার কোনো বাবু যান না। মানে আমার বক্তব্য খুব পরিষ্কার যে এইটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ, অনেকে বলতে পারেন সব থেকে গুরুত্বপূর্ণ ধাপ সরকার গঠনের। আজকেই অবহেলা কেন? কেন এই পুলিশ কর্মচারীদের বিরুদ্ধে, পুলিশ কর্মীদের বিরুদ্ধে, পুলিশ অফিসারদের বিরুদ্ধে সিবিআই মামলা শুরু করতে গিয়ে 3টে চিঠি দিতে হবে কেন? 3টে কারণ। হ্যাঁ বলুন। 1, সিবিআই ইনএফিশিয়েন্ট পশ্চিমবঙ্গে। গত 12 থেকে 14 বছর দেখছিলাম সাকসেস রেট 0। 2, দীর্ঘসূত্রতা। কারণ সে নন্দীগ্রাম হয়েছে 8 বছর, আমি 7 থেকে 14 পর্যন্ত দেখছিলাম পুরো 8 বছর। কি করলো মমতা ব্যানার্জি তো পরিষ্কার বলেছেন, যার দ্বারা ডিরেকশন হলো সেখানে কোনো মামলা নেই, সুতরাং এই সমস্যাটা। এবং থার্ড হচ্ছে পলিটিক্যাল ভ্যান্ডিটা। উনি কি ঠিক করে দেবেন? আরে উনি ঠিক করান না, পলিটিক্যাল ভ্যান্ডিটা। পলিটিক্যাল তো আজকে তো সিবিআই দেখছি। আপনি আমায় দুটো কথা বলুন। এক হচ্ছে এটা কিন্তু সাধারণ সিবিআই তদন্ত নয়, হাইকোর্টের নির্দেশ। আপনি নির্দেশ বলছেন। আচ্ছা আমায় বলতে দিন, আপনি বলছেন হাইকোর্ট মনে করছেন আমায় বলতে দিন না। উনি ওটা আটকে দেবেন? আটকাবে কেন? 2, আপনি বলছেন যে ইনএফিশিয়েন্ট, মানে সময় দেখাচ্ছেন। ইনএফিশিয়েন্ট বলতে গভর্নমেন্ট পারমিশন দিচ্ছে না, গভর্নমেন্ট পারমিশন কেন দিচ্ছে না? তদন্ত শেষ করে দিয়েছে। ঢাকার জন্য গভর্নমেন্ট কাকে ডাকতে চাইছে? সিবিআই গভর্নমেন্ট কাকে ডাকতে চাইছে? সিবিআই কাকে ডাকতে চাইছে? পলিটিক্যাল 3টে কারণ আপনি বলে দিয়েছেন। এই পুলিশ তো আগে ডাকতে চাইছে, আগে বলুন সিবিআই তদন্ত করতে কেন ডাকতে চাইছেন? এই পুলিশ তো না, যারা মমতা ব্যানার্জিকে মেরেছিল সেই সব পুলিশ এখানে রয়েছে। আমার কাছে আপনার কাছে আমার পরিষ্কার বক্তব্য, সেটা হচ্ছে আমি প্লিজ মমতা ব্যানার্জি বলছেন, আমায় বলতে দেন। সুব্রতদা, একটা জিনিস তো পরিষ্কার, সেটা হচ্ছে উনি টাইম ফ্রেমের কথা বলছেন। তদন্ত সিবিআই শেষ করেছে, রাজ্য সরকার বলছে না সাপ্লিমেন্টারি চার্জশিট দাও, আরো তদন্ত করো। সুতরাং সিবিআই সময় তদন্ত করেনি বা বেশি সময় নিয়েছে, এটা সরকার বা দেবনারায়ণ বাবু লজিক্যালি বলতে পারেন না। আপনার কাছে আমি সম্পূর্ণ অন্যদিকে আসছি, সেটা হচ্ছে যে এই রায় পছন্দ না হলে আমি তদন্তে সহযোগিতা করব না। আমি ধরুন 2013, 1.5 বছর হতে চললো, আমি বলছি এক্স্যাক্টলি এই রায় পছন্দ না হলে সহযোগিতা করব না। এখানে কোর্টে হলে আমি বিচারককে ঘেরাও করে রেখে দেবো, অন্য কোর্টে হলে আমি বিচারককে বয়কট করব, বসতেই দেবো না। আলিপুর বলুন, শ্রীরামপুর বলুন, আমি বলছি এক্স্যাক্টলি এটা তদন্তের নির্দেশ দেবো এবং তদন্তের রিপোর্টটা হতে হবে আমার মনোমতো। এ কি গণতন্ত্র নাকি? মমতা বিধান সবচেয়ে ভয়ানক হচ্ছে যে নন্দীগ্রাম, আপনি যেটা বলেছেন যে কোট আনকোট আপনার ভাষায় পুঁজি করে সরকারের, নিঃসন্দেহে নন্দীগ্রাম সিঙ্গুরের একটা ঘটনা। সিপিএম সরকারকে 34 বছরে যেমন অপদস্থ করতে পেরেছিল, আর কোনো জনজাগরণ পারেনি। যে কোনো সরকার নন্দীগ্রামে সমর্থক হোক না হোক, মানুষের সরকার যদি সে বলে, মা মাটি মানুষের সরকার বলে, তাহলে মানুষের ওপর যারা গুলি চালিয়েছিল তার আইন অনুযায়ী যদি বিচার ব্যবস্থায় কেউ বিচার চায়, সেইটা ত্বরান্বিত করাটা সেই সরকারের কাজ।
এই সরকার তো নন্দীগ্রামকে নীতিগতভাবে সমর্থন করেছিল, শারীরিকভাবে সমর্থন করেছিল, সরাসরি সমর্থন করেছিল রাজনৈতিক ফলে যখন সিবিআই চাইছে তখন তার কাজ হচ্ছে যে আমি তদন্তের যে পথ 197-এ বার আছে, 197 ক্রিমিনাল প্রসিডিওর কোডে অনুমতিটা লাগে, আমি অনুমতিটা দেবো। ইট ইজ রেসপন্সিবিলিটি অফ সিবিআই টু প্রুভ ইন দ্য কোর্ট। আমি কেন বাধা দেবো? এই কল্যাণ বাবুরা হাইকোর্টে আপনি যেটা উল্লেখ করছে মামলা করেছে, হোল বার কাউন্সিল মামলা করেছে, আমরা মামলা করেছি, সুপ্রিম কোর্ট অব্দি গিয়েও তৎকালীন বামপন্থ সরকার জিততে পারেনি, আনকনস্টিটিউশনাল হয়েছিল। সেখানে যদি কেউ তদন্তে চায়, একটা গভর্নেন্সে বসে আছি, আমি তদন্ত করতে বাধা দেবো কেন? আপনি এই কথা চিঠি দিতে হবে, আপনি এই কথা বলতে সুমন, আপনি মনে করো রিজওয়ানের ঘটনা আপনারা সবচেয়ে ভালো ফোকাস করেছিলেন। তার অন্যতম অভিযুক্ত জ্ঞানবন্ত সিংকে প্রমোশন দিয়ে গেল এই সরকার। 21শে জুলাই স্বরাষ্ট্র সচিব দায়ী না, বোলান্দি বলছিলেন হাইজ্যাক, আমি বলছি সিঙ্গুর, নন্দীগ্রাম, তার আগে রিজওয়ান, কোনটা হাইজ্যাক হয়নি বলুন তো? বড় দেখুন, যে 21শে জুলাইটাকে শহীদ দিবস পালন করেন, সে 21শে জুলাই তৎকালীন স্বরাষ্ট্র সচিব, তিনি অন্যতম গুলি চালনার তিনি মন্ত্রিসভায়, এবং একে বলছে তারা দায়ী নয়, তাকে প্রোটেক্ট করছে ভট্টাচার্যের নির্দেশে করেছে। আমি ধরেনি, আমি এটা আপনাদের টিভিতে ফোনেও বলেছিলাম যে এটা ইন্টারন্যাশনাল লটা এখন সেটেল ল, যে আমাকে যদি গুলি করতে বলা হয়, সেটা আইনে না থাকে, সেটা যদি আমি করি, ক্রাইম অফ অবিডিয়েন্স, এটা একেবারে অ্যাবসলিউটলি ডিসাইডেড ইস্যু। আর এরা হচ্ছে ক্রাইম অফ অবিডিয়েন্স করেছে, তুমি সরকারে আছো, তুমি ছেড়ে দাও না। নিজেরা লাজে গোবরে হয়ে মুখ্যমন্ত্রী সততার প্রতি আইনে থাকে, এই মুখ্যমন্ত্রী সব কাজে বাধা দিচ্ছে কেন? উত্তর দিচ্ছে, আরে বাধা দিচ্ছে মুখ্যমন্ত্রী। আমি দ্রুত একবার দেখে নেবো যে চার্জশিট নিয়ে রাজ্য সরকারের এত আপত্তি, কি ছিল সিবিআই সেই চার্জশিটে, দ্রুত। 2007-এর 14ই মার্চ নন্দীগ্রামে পুলিশের গুলিতে মৃত্যু হয় 14 জনের। পরদিনই স্বতঃপ্রণোদিত হয়ে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। 2013-এ চার্জশিট পেশ করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। নন্দীগ্রাম কাণ্ডের চার্জশিটে সিবিআই জানায়, কাটা রাস্তা ও ভাঙা ব্রিজ মেরামত করতে 14ই মার্চ পুলিশ যাবে, একথা 2007-এর 13ই মার্চ সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন তৎকালীন স্বরাষ্ট্র সচিব। চার্জশিটে বলা হয়, সংবাদ মাধ্যমে এই খবর আসার পরই ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি প্রচার চালাতে শুরু করে, সড়ক ও ব্রিজ মেরামত করে নন্দীগ্রামের জমি দখল করতে আসছে পুলিশ। পুলিশকে আটকাতে সাত সকালেই ভাঙা বেড়া ব্রিজের কাছে মহিলা, শিশু সহ প্রায় 5000 মানুষ জমায়েত হন। তাদের হাতে ছিল লাঠি, তলোয়ার, ভোজালি। কাজে লাগানো হয়েছিল সশস্ত্র দুষ্কৃতীদেরও। তারপর ধাপে ধাপে কিভাবে পরিস্থিতি গড়িয়েছে চার্জশিটে তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়েছে সিবিআই। বাধা পাওয়ার পর হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মাইকে ঘোষণা করেন, পুলিশ শুধু রাস্তা ও সেতু মেরামতির জন্য এসেছে, গ্রামবাসীরা যেন সহযোগিতা করেন। কিন্তু তাতে কান না দিয়ে পুলিশকে লক্ষ্য করেই ব্যাপক ইট বৃষ্টি শুরু হয়। তখন লাঠি ঢাল হাতে পুলিশ এগোতে গেলে ব্যাপক পাথর ছোড়া শুরু হয়, পিছিয়ে আসতে হয় পুলিশকে। এই অবস্থায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নীতিশ দাস সেই জমায়েতকে বেআইনি জমায়েত বলে মাইকে ঘোষণা করেন। এরপর সিবিআই চার্জশিটে জানায় কিভাবে ধাপে ধাপে গুলি চালানোর মতো পরিস্থিতি তৈরি হলো। চার্জশিটে উল্লেখ করা হয়, জমায়েত বেআইনি ঘোষিত হওয়ার পর আইজি পশ্চিমাঞ্চল কাঁদানে গ্যাস ছোড়ার নির্দেশ দেন। মোট 51 রাউন্ড কাঁদানে গ্যাস ছোড়া হয়, কিন্তু তাতে কাজের কাজ কিছুই হয়নি। ফলে কিছুটা ছত্রভঙ্গ হয়ে মুহূর্তের মধ্যে ফের জমায়েত থেকে আক্রমণ শুরু হয়। সে সময় রাবার বুলেট ছোড়ার নির্দেশ দেওয়া হয়। মোট 51 রাউন্ড রাবার বুলেট ছোড়া হয়, কিন্তু জমায়েতকে পুরোপুরি ছত্রভঙ্গ করা যায়নি। সে সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিকল্প রাস্তা না পেয়ে সশস্ত্র পুলিশকে কাজে লাগাতে বলেন। তখনই হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মাইকে ঘোষণা করেন, জমায়েতকারীরা যদি সরে না যান তাহলে পুলিশ গুলি চালাতে বাধ্য হবে। কিন্তু ঘোষণায় জমায়েতকারীরা কেউ কান দেয়নি। তখন পুলিশ কয়েক রাউন্ড শূন্যে গুলি চালায়, তাতেও ফল হয়নি। উল্টে ইট বৃষ্টির সঙ্গে সঙ্গে তারা পুলিশকে লক্ষ্য করে লাগাতার বোমা ছুড়তে শুরু করে। ভিড়ের পেছন থেকে বিক্ষিপ্তভাবে গুলিও ছোড়া হয়। এই পরিস্থিতিতেই পুলিশ কর্মী, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং সরকারি সম্পত্তি রক্ষার জন্য আইজি পশ্চিমাঞ্চল এবং পুলিশ সুপার নির্দিষ্টভাবে যারা ইট বোমা ছুড়ছে তাদের লক্ষ্য করে গুলি চালাতে বলেন। মোট 10 রাউন্ড গুলি চালানো হয়। সেই নন্দীগ্রাম বিতর্ক এখনো অব্যাহত। এবিপি আনন্দ। বলদি কোথায় গেলেন সেই বিদ্যুৎজনেরা যারা রাস্তায় নেমেছিলেন, আজকে কোথায় তারা? এই কথাটা আমি বলতে চাই যে এই দেখো, পলিটিশিয়ানরা বিট্রে করেছে মাসকে, এটা কিছু নতুন ঘটনা নয়। মমতা ব্যানার্জি এ পথে প্রথম চলছেন না, অনেক লোক চলেছে। কিন্তু একটা নাগরিক আন্দোলন গড়ে উঠেছিল যেটা দেখে সারা ভারতবর্ষের
মানুষ চমকে গিয়েছিলেন যে এই মিডল ক্লাস বুদ্ধিজীবী আমি বলতে চাইছি না, মিডল ক্লাস লেখাপড়া জানা লোকেরা, তার মধ্যে শিল্পী, সাহিত্যিক, ফিল্মের লোক সবাই ছিলেন, হ্যাঁ, অধ্যাপক সব ছিলেন, এরা কি রাস্তায় নেমেছিলেন এবং তার একটা দারুণ ইম্প্যাক্টও হয়েছিল। নাগরিক সমাজের আন্দোলন যে কি রূপ নিতে পারে সেটা আমরা দেখেছিলাম। কিন্তু দুঃখের কি বিষয় জানো, এই মমতা ব্যানার্জির বিট্রিয়ালটা তো খুব কমন ইন হিস্ট্রি, কিন্তু এই যে লোকেরা সেদিন পথ হেঁটেছিল তারাও নন্দীগ্রামকে পুঁজি করে কেউ মন্ত্রী হলো, কেউ সাংসদ হলো, এবং তারা ভুলে গেল। শুধু মানে মন্ত্রী সাংসদ হওয়ার মধ্যে আমি কোনো দোষ দেখছি না। আমি একটা লাইন যোগ করি, ভুলুক বা না ভুলুক, সেখানকার নিহত মানুষের পরিবার বিচার পেল না। হ্যাঁ, এটা নিয়ে তারা আমার সবথেকে দুঃখ লেগেছে দুজনকে নিয়ে। ভুলে তো গেল একটা নন্দীগ্রাম দিবসে কাউকে দেখা যায় না, মানবাধিকার লঙ্ঘিত হলো, এত বড় যে তার জন্য 3 বার চিঠি দিতে হবে না, এত বড় নিয়ে আমার সবথেকে দুঃখ লাগে, কারণ তাদের আমি এক্সট্রা সেন্সিটিভ মনে করতাম। আমরা বড় হয়েছি, এক জয় গোস্বামী আর এক শাওলি মিত্র। আমার দেখলাম এই দুজন রাস্তায় নেমে নন্দীগ্রামে গিয়ে আজকে তারা মুখ ফিরিয়ে আছেন, তাদের গলা শুকিয়ে গেছে, তাদের পেনের কালি শুকিয়ে গেছে, তারা মেনে নিয়েছেন তারা যেটা পেয়েছে। আমাদের সময় আজকে একেবারে শেষ, দ্রুত দেখবো আমার 4 জন বক্তা আজকে ঠিক কি বললেন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল ঠিক রাত 8টায়। সবাই ভালো থাকবেন।